গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝখানে এসেছি। আজকে যাচ্ছে হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প, বিষ্ণুপুরকে এক্সপ্লোর করার জন্য, বিষ্ণুপুরকে একটু কাছ থেকে দেখার জন্য। তো এখন বাজে হচ্ছে 7:20। বাইরে থেকে বেরোনোর কথা ছিল হচ্ছে 5টার সময়, কিন্তু একটা কারণে হয়ে ওঠেনি। তো সূর্য উঠে গেছে মাথার ওপর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো একটা অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে, দেখা হবে। সোজা ফ্লাইওভারটা কিন্তু বেরিয়ে যাচ্ছে মগরার দিকে, আর আমরা যাবো এখন কল্যাণীর দিকে। কল্যাণী পড়বে সম্ভবত ডান দিকে। সামনে কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এ বাবা, দেখো একবার প্রকৃতিটাকে। এই প্রকৃতির টানেই কিন্তু আমরা মানে ঘর ছাড়া, ঘর থেকে বাইরে বেরোই এই প্রকৃতির টানেই। এই সবুজ, এই প্রকৃতি, ফাঁকা রাস্তা, উফ, সত্যি একটা মানে সকালের এই দৃশ্যটা মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের। রাইড পুরো জমে উঠেছে একদম। ডানকুনি সোজা, পোলাপ ডান দিকে, ব্যান্ডেল বাদিকে। তো আমরা ধরে নিয়েছি হচ্ছে দিল্লি রোড। আর সামনে পড়বে হচ্ছে বাবা, সামনে পড়বে চাপাডাঙ্গা, কামারকুণ্ডু, তারপর তারকেশ্বর হয়ে আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব। তারপর আরামবাগে গিয়ে একটু দাঁড়াবো, আরামবাগে গিয়ে একটু রেস্ট নেব, একটু টিফিন করতে হবে। তারপর ওখান থেকে সোজা বেরিয়ে যাব। সোজা একটা না জায়গা আছে মায়াপুর, সেটা আমাদের এই ইসকন মায়াপুর না, মায়াপুর। তারপর মায়াপুর থেকে কুতুলপুর বলে একটা জায়গা আছে, কুতুলপুর পার করে সোজা বেরিয়ে যাব। ওটা হচ্ছে দেখাচ্ছে ম্যাপে এখনো 77, মিনিমাম 80 কিলোমিটার দেখাচ্ছে। তো যাওয়া যাক। মিনিমাম 80-র কাছাকাছি রেখে দিয়েছি স্পিড। গুগল বলছে এখান থেকে সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা 10 মিনিট। রাস্তার কন্ডিশনও ভালো, কোনো সমস্যা নেই। ফাইনালি ঘড়ির টাইম এখন 7:40, আর আমরা ক্রস করছি হচ্ছে চন্দননগর। এর পরের স্টপেজ হচ্ছে তারকেশ্বর। তো ফাইনালি সিঙ্গুর ঢুকে পড়েছি। আর সিঙ্গুর ঢুকতেই যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে আলু। সব আলু স্টোর করা দুপাশে, শুধু আলু আর আলু, মানে বিখ্যাত সিঙ্গুরের আলু। জায়গাটার নাম হচ্ছে ছিনা মোড়। তো রাস্তার দুপাশে মানে এত কলার কাঁদি, মানে সোমবারে যে ছট পুজো আছে, এই ছট পুজোয় কিন্তু এই কলার কাঁদিগুলো সব যাবে। তো ঘড়িতে বাজে 8:17। এখন আপনার কোথায় জায়গাটার নাম, কামারকুণ্ডুতে পৌঁছে গেছি। তারকেশ্বর 22 আর চাপাডাঙ্গা হচ্ছে 28 কিলোমিটার।
আমরা যাব সোজা ফ্লাইওভার দিয়েই যাব। স্পিড লিমিট 40, বাট আমার গাড়ি চলছে 50-এ। নিচে হচ্ছে কামারকুণ্ড স্টেশন, আর তার উপর দিয়ে স্ট্রেট বেরিয়ে যাচ্ছি আমরা সোজা চাপাডাঙ্গার দিকে। তারকেশ্বরে যায় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সবাই, তখন কিন্তু রাস্তার পাশে এরকম এরকম বাঁশের মাচা করা থাকে, কারণ যখন যাত্রীরা বাঁক কাঁদি নিয়ে যায় না, দুপাশে বাঁকের দুপাশে যখন কলসিতে মানে কারোর ঘটিতে জল থাকে, তো সাধারণত খুবই ভারী হয়। তো যেতে যেতে পথে একটু মানে ক্লান্তি দূর করার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু এই বাসের ওপরে তারা বাঁকগুলো রেখে দেয় আর একটু বিশ্রাম নেয়। তার জন্য কিন্তু ওই বাঁশের মাচাগুলো কিন্তু করা থাকে। একটা জিনিস দেখো, রাস্তাটা দেখো কত সুন্দর, মানে এই পাশ ওপাশ গাছের ছাউনি দিয়ে বেশ রাস্তাটাকে ঢেকে রেখেছে। দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটা। ওয়েলকাম টু তারকেশ্বর। তো ফাইনালি ঘুরতে বাজে 8:40, আর আমরা এখন তারকেশ্বরের এই চূড়াটা পার করলাম, মানে তারকেশ্বর ঢুকে গেছি। তো তারকেশ্বর টেম্পেলটা কিন্তু এই রাস্তায় যেতে হয়, এই রাস্তায় টেম্পেলটা আছে, মানে তারকেশ্বর যেখানে বাবার মাথায় জল ঢালে সেই রাস্তাটা কিন্তু এই দিকে। পেট্রোলের দাগ দেখাচ্ছে একটা কাটা ভরে নিই 500 টাকার। আচ্ছা, আপনারা এই যে ফোনে কথা বলছেন পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া অবস্থায়, ঠিক আছে, কিছু হয় না তো সাধারণ পাবলিকে কেন বলে যে পেট্রোল পাম্পে ঢোকার আগে ফোন বন্ধ করতে, পেট্রোল নেওয়ার আগে? তাহলে আপনারা কেন করছেন? আপনারাই আপনারাই বলছেন, আপনারাই রুলস ভাঙছেন, তাহলে কি করে হবে? সাধারণ পাবলিক করলে দোষ? যাই হোক, পাশে গিয়ে তো কথা বলতে হয় না, আমাদেরকে যেরকম বলে আমাদেরও খারাপ লাগে, আমাদেরও তো এমার্জেন্সি কল থাকে নাকি। তো দেখো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদেরকে সব জায়গায় বঞ্চিত করা হয় আর এদেরকে সব জায়গায় প্রায়োরিটি দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে, তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমরা যখনই পেট্রোল পাম্পে যাও পেট্রোল ভরাতে, তখন কিন্তু তোমাদেরকে বলা হয় ফোনটা বন্ধ করতে, ঠিক আছে? আর না হলে কিন্তু পেট্রোল দেয় না। কোনো পেট্রোল পাম্প হয়তো বলে যে তুমি বাইরে গিয়ে কথা বলে এসো তারপরে পেট্রোল নাও, বাট এখানে দেখো একজন মহিলা, সে কিন্তু পেট্রোল দেওয়া অবস্থায় তার কানে হেডফোন ছিল, ইভেন সে কথা বলছে বাড়িতে। আচ্ছা, জিনিস লক্ষ্য করে দেখেছো, এই রাস্তায় কিন্তু অনেকটাই ছাগল আছে, আর এই ছাগলগুলো গাড়ি চালানোর সময় যদি বাইকের সামনে কিংবা কোনো 4 চাকার সামনে চলে আসে, তাহলে কিন্তু ওখানে একবার খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে? আর তখনই এদিক ওদিক থেকে সব ছুটে আসবে, বলবে টাকা দাও, এটা আমার ছাগল, তুমি মেরেছো, টাকা দাও। মানে কোনো একটা হাইওয়েতে ছাগল উঠলে, ছাগল মরে গেলেও সমস্যা ড্রাইভারের। হাইওয়েতে ভাই ছাগল চড়ানোর জন্য তো হাইওয়ে বানিয়ে রেখেছে না, সাধারণ মানুষের তো নাই হাইওয়ে ছাগলের জন্য। ওই যে সব ছাগলগুলো গাড়ি চালিয়ে আসছে, ওই সব ছাগল। তো ফাইনালি এখন আছি হচ্ছে কতুলপুর বাজার, আর এই কতুলপুর বাজার থেকে জয়পুর ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার, সময় লাগবে 43 মিনিট। তো ফাইনালি চলে আসলাম জয়পুর, জয়পুর ফরেস্টের এরিয়া। আগেরবার যখন পুরুলিয়া গেছিলাম তখন এই রেস্টুরেন্ট থেকে আমরা খেয়েছিলাম, আর এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। ওয়েদারটা দেখো, জাস্ট অসাম, জাস্ট ভিউটা দেখো,
জাস্ট জঙ্গলের চারিদিকে জঙ্গল। আর আজকে আমরা এই ফরেস্টের মধ্যেই ক্যাম্পে থাকতে চলেছি দুদিন। তো সেই দুদিনে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোথায় কোথায় ঘুরবো। এখানে অনেক মানে মন্দির আছে, টেরাকোটার মন্দির আছে, অনেক মন্দির আছে, মাটির সব শিল্পকলা সব কিছু নিয়ে তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। নেটওয়ার্কও ভালো পাচ্ছিলাম না, শুনতেও পাইনি, এটাই হবে হয়তো। মাঠের মধ্যে বাগানের মধ্যে রেল লাইন ক্রসিং, কোনো গেট নেই, সম্ভবত দিনে মনে হয় একবারই ট্রেন যাতায়াত করে। এখানকার মাটিগুলো লাল মাটি, আর এখানে উয়ের ঢিবি আছে পাশে পাশে, তাই না? হ্যাঁ, উয়ের ঢিবি আছে কিন্তু পাশে পাশে, দেখো বড়, এগুলো তো ছোট ছোট, এর থেকেও বড় উয়ের ঢিবি আছে। পুরো লাল মাটি, রাস্তা তো দুভাগে ভাগ হয়ে গেল, কোন দিক থেকে যাব? বললো রাস্তাটা খারাপ আছে, উনি ফোন করে বললো যে রাস্তা খারাপ আছে। বাবা, কোন জায়গায় এসে উঠলাম রে! একটা বাদিকে রাস্তা যাবে, একটা ডান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি এই সামনে এই ইটের রাস্তা তো, একটা ইটের রাস্তা তো, ডান দিকে ফরেস্ট অফিস, এখনো পাইনি আমি ফরেস্ট অফিসটা। ঠিক আছে, ওকে। এই তো ফরেস্ট অফিস, এই তো ফরেস্ট অফিস। বলো ফরেস্ট অফিসের সামনে দিয়ে আসতে। এই কাছে আছে খাটালের, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন? তাহলে ওখানে দাঁড়ান, আমরা হয়তো ভুল চলে এসেছি। হ্যাঁ, একটু আগে চলে এসেছি মনে হয়। আপনি খাটালের ওখানে দাঁড়ান, আমি যাচ্ছি, বেশি দূর আমি এগাইনি। তো ফাইনালি চলে এসেছি হচ্ছে আমার ডেস্টিনেশন, বিষ্ণুপুর ফরেস্ট জঙ্গল ক্যাম্প। না, বাইকটা পার্কিং করবো কোথায়? এখানে কোথায়? তো এখন আমরা এসে পৌঁছলাম বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। তো জঙ্গল ক্যাম্পের এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে গেট, আর এদিকে আছে হচ্ছে দুটো মাড হাউস। আমি ভেতরে গিয়ে সব দেখাচ্ছি। ভেতরে গিয়ে এই হচ্ছে মাড হাউস দুটো, আর এগুলো হচ্ছে টেন্ট। তো বর্ষায় চিন্তা নেই তোমাদের, বর্ষাতে জল পড়বে না, ওপর দিয়ে টিনের শেড করা। আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, আর আমাদের টেন্টটা হচ্ছে এটাই। এই যে ছোট একটা টেন্ট দিয়েছে, কিন্তু দুজনা থাকা যাবে, অনায়াসে থাকা যাবে, সমস্যা নেই। ভাইয়া যে একটা টেবিল পাকার ব্যবস্থা করে দিল, আর কারেন্ট সব কিছু আছে। ভেতরে একটা বাল্ব আছে রাত্রে লাইট জ্বালানোর জন্য, আর চার্জারেরও ব্যবস্থা করে দিয়েছে, কোনো সমস্যা নেই। বাইকটা পার্কিং করা ওখানে। এই হচ্ছে টোটাল ক্যাম্পের ভিউ। তো ফাইনালি আমাদের দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারবেসটা তৈরি হয়েছিল এখানে এই জঙ্গলের মধ্যেই,
তো সেখানেই যাচ্ছি। এগুলো কিন্তু সব শাল গাছ, দুপাশে শাল বাগান, মাঝখান দিয়ে এরকম একটা এয়ারপোর্টের রাস্তা। তো আমি এখন রয়েছি বিষ্ণুপুরের মধ্যেই জয়পুর ফরেস্টে। তো এখানে একটা বিমান ঘাঁটি আছে, তোমরা সবাই জানো, যেটা 1942 সালে মার্কিন সেনাদের হাতে তৈরি হয়েছিল। আজ কিন্তু সেটা পুরো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, মানে এখান থেকে গাছ জন্মে যাচ্ছে, হ্যাঁ, ওখান থেকে গাছ, পুরো চারিদিকটাই যদি এটা রক্ষণাবেক্ষণ করা যেত না, অনেকটাই সুন্দর লাগতো। এই হচ্ছে তার দৃশ্য, অনেকটাই লম্বা, অনেকটাই লম্বা। যদিও লম্বার রেঞ্জটা জানি না, কিন্তু অনেকটাই লম্বা। তোমরা আসলেই দেখতে পারবে যে কতটা লম্বা আর কেমন অবস্থায় এটা পড়ে রয়েছে। আর সূর্যটা দেখো কি দারুণ লাগছে। এখানে কিন্তু অনেকে বিকালে আসে, 4 হুইলার বাইক এগুলো চালানো শিখতে অনেকেই আসে। আজ দেখলাম অনেকেই শিখছে, ওইদিকেও অনেকে শিখছে। তারপর ওই ওখানে অনেকে এসে দাঁড়িয়েছে, ওরা ট্যুরিস্ট, কিন্তু ওর পেছনে 3-4টে গাড়ি ছিল, তারা রেসিং করছিল। তো এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব ওদিকে, ওদিকে একটা স্টেশন আছে বিরসা মুন্ডা হল্ট, ওটা যাব। ওটা থেকে ভিজিট করে আমরা বেরিয়ে যাব আবার জঙ্গল ক্যাম্পে, কারণ এখন প্রায় 4:45 বাজে। তো চলো যাওয়া যাক, আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে, ততক্ষণে দেখতে থাকো। তো এখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে বিরসা মুন্ডা রেল স্টেশনে, ওটা দেখতে হবে এইদিকে। তো তো এখানে একজন লোকাল ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এখানে নাকি দিনে একটা করেই ট্রেন যায়, সেটা হচ্ছে রাতে। ছোট 2-3টে বাচ্চা, ও একজন বলছে সন্ধ্যে 7টায়, একজন বলছে রাত 9টায়। তো জানি না আমিও কখন যাই, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে বিরসা মুন্ডা হল্ট। তো ভেতরে গেলে দেখতে পাবো টিকিট কাউন্টার আর হচ্ছে বিশ্রামাগার। এখানে কিন্তু আগে টিকিট কাউন্টার ছিল, কিন্তু এখন আর নেই, ধ্বংসাবশেষ পড়ে আছে। স্টেশনটা অনেকটাই বড়, এখান দিয়ে শুরু স্টেশনটা, প্ল্যাটফর্মটা, আর অনেকটা দূর। এই দেখো একটা জিনিস, বাম্বু চিকেন 800 টাকা কেজি, শালপাতা চিকেন 800 টাকা কেজি, চিকেন পাকোড়া 150 টাকা 6 পিস, অমলেট 2 পিস 40, ব্ল্যাক টি 10, মিল্ক টি হচ্ছে 20, আর উপরে লেখা হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। তো আজকে আমরা অর্ডার করেছি এখান থেকে 500 গ্রাম শালপাতার চিকেন। তো ওরা বলেছে 500 টাকা নেবে। আর এটা বানাবে হচ্ছে ওরাই শালপাতা দিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে চিকেন তার দিয়ে বাঁধবে, বাঁধার পর এটাই কিন্তু রেডি হবে, পোড়ানো হবে। এটাই হচ্ছে জঙ্গল ক্যাম্পের রাতের অ্যাটমসফিয়ার, কি লাগছে দেখো।
এরকমভাবে বাঁধা হচ্ছে, এই তার দিয়ে বাঁধছো না? হ্যাঁ। আর পুরোটা কাঁচা শাল পাতা। ম্যারিনেট করা চিকেনটাকে শাল পাতায় মুড়ে এখন এইভাবে পোড়ানো হবে। এগুলো সব বাদাবাদি চলছে, সবের পরে কিন্তু এখন দিয়ে দেওয়া হয়েছে পোড়ানোর জন্য। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগলো জানিও কমেন্টে, আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। গুড বাই।